সন্তান ধ্বংস হওয়ার জন্য একটাই যথেষ্ট, নাম মোবাইল। আমি জানি আপনাদের যে সন্তানগুলো এখানে আছে, আশা করি 100 ভাগের ভিতরে 99 ভাগ মোবাইলে আসক্ত। মিথ্যা বললাম? এই আসক্ত হওয়ার পিছনে সর্বোচ্চ প্রথম আগে দায়ী আপনারা। আমি আপনাদের দায়ী করব। সর্বপ্রথম দায়ী হলেন আপনারা। কেন? আপনাদের যে এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, সন্তানের হাতে আপনারা মোবাইল দেন, সন্তানের হাতে মোবাইল দিয়ে আপনারা খানা খাওয়ান। এই অভ্যাস আছে নাই আপনাদের? এটা এই বদভ্যাস আছে। বাচ্চার হাতে ফোন না দিলে বাচ্চা খায় না। কেন এই অভ্যাস আপনি কেন তৈরি করতেছেন? আপনার সন্তানকে তো আপনি নষ্ট করতেছেন। সন্তানের হাতে মোবাইল দিয়ে আপনি খানা খাওয়াবেন, সন্তানের কান্না থামানোর জন্য মোবাইল দিবেন। মোবাইল সন্তানের হাতে যাবে কেন? এই মোবাইল তো তার সারা জীবন এবং আগামী জীবনের ভবিষ্যৎ নষ্ট করতেছে। 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। 10টা বিষয়, সর্বোচ্চ 10 মিনিট অথবা 15-20 মিনিট, এতটুকু কথা বলবো, এর বেশি বলবো না ইনশাআল্লাহ। বিরক্ত দিব না আমি। আবার বলছি, আমি 10টা বিষয়ের উপরে আলাপ করব। 10টা বিষয়ে আলাপ করে আপনাদেরকে ছেড়ে দিব। 1 নাম্বার, মাসিক উপস্থিতি। আপনার সন্তান মাসে কতদিন মাদ্রাসায় উপস্থিত থাকে আমি এটা হিসাব দেব ইনশাআল্লাহ। এবং মাসিক পড়ালেখা, আপনার সন্তান 1 মাসে কতটুকু পড়ছে এইটার আপনাদেরকে হিসাব দিতে হবে, বা আপনারা আমার কাছ থেকে হিসাব নেবেন। 3 নাম্বার, পরীক্ষার রেজাল্ট। বছরে 3টা পরীক্ষা হয়, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। 3টা যে পরীক্ষা হয়, আপনার সন্তান তো পরীক্ষায় অংশগ্রহণ করে। আপনার সন্তান পরীক্ষার রেজাল্ট কি করলো আপনারা তো একটাবার আমার কাছে বা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে কেউ প্রশ্ন করলেন না যে হুজুর আমার সন্তান এবারে পরীক্ষা দিল, রেজাল্ট কি করছেন? আপনারা করেন নাই কিন্তু। 4 নাম্বার, 4 নাম্বার, বার্ষিক পড়ালেখার হিসাব। যে ওস্তাদ হুজুর আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম, 1 বছরে কতটুকু পড়লো, একজনে কেউ হিসাব নেন নাই। 5 নাম্বার, মাদ্রাসা যখন বন্ধ হয়, বন্ধ হলে আমাদের সন্তানগুলো বাড়িতে গেলে কি করে, এই বিষয়ের উপর আলোচনা হবে। 6 নাম্বার, মাদ্রাসা খোলার দিন উপস্থিতি একেবারে কম হয়। মাদ্রাসা যেই দিন খুলবে ওই দিন ঠিক মতো ছাত্র মাদ্রাসায় উপস্থিত হতে চায় না। 7 নাম্বার, অভিভাবক অসচেতন, আপনারা সচেতন নয়। 8 নাম্বার, ছাত্র ছাত্রী মোবাইল ফোনে আসক্ত কিনা, তারা কি মোবাইলে আসক্ত আছে? 9 নাম্বার, মাদ্রাসা পড়া অবস্থায় আমরা মাদ্রাসা থেকে সামান্য হালকা কিছু বেতন নির্ধারণ করে দেওয়া আছে, এটা আপনারা প্রতি মাসে ক্লিয়ার করেন কিনা, পরিশোধ করেন কিনা। 10 নাম্বার, অভিভাবক ওস্তাদ সম্পর্ক। অভিভাবক ওস্তাদের সাথে সুসম্পর্ক থাকবে, সন্তান বিষয় পরামর্শ করবেন। এটা হলো 10। আমি এই 10টা বিষয়ের উপর আলোচনা করব। 1 নাম্বার বিষয়, আপনাদের সন্তানদের প্রতি আপনারা গুরুত্ব দিতেছেন না কেন? আপনারা শুধু টাকা খরচ করবেন, পয়সা খরচ করবেন। টাকা পয়সা খরচ করলেই তো আপনাদের সন্তান মানুষ হবে না। টাকা পয়সা খরচ করলেই তো আপনার সন্তান হাফেজ হবে না। টাকা পয়সা খরচ করলেই তো আপনার সন্তান আলেম হবে না। তদারকি করতে হবে। আমার সন্তান যে মাদ্রাসায় দিয়ে আসছি, আমার সন্তান 1 মাসে কতটুকু পড়লো, আমার সন্তান 2 মাসে কতটুকু পড়লো, আমার সন্তান 1 বছরে কতটুকু পড়লো। আমি তো মাদ্রাসার ওস্তাদের কাছে, মাদ্রাসার শিক্ষকের কাছে একবারও এই প্রশ্ন করলাম না। আপনারা করছেন? বলেন। করেন নাই। কেন করেন নাই? দুর্বলতা আপনাদের। আপনারা কেন প্রশ্ন করলেন না? কেন শিক্ষকদের আমাদের কাছে কেন আপনারা জবাব নিলেন না? আমাদের কাছে কেন আপনারা প্রশ্ন করলেন না? এইটা হলো আমার প্রশ্ন এবং আমার ভিতরে কষ্ট, যার কারণে আপনাদেরকে ডাকা। মাসিক উপস্থিতি। আপনার সন্তান এই মাদ্রাসায় পড়ালেখা করে, 1 মাসে কয়দিন উপস্থিত থাকছে এটা আপনারা হিসাব নেবেন না? 1 মাসে কতটুকু পড়ছে আপনারা হিসাব নেবেন না? যদি আপনারা মাসে মাসে পড়ালেখার হিসাব নিতে চান, প্রত্যেক মাসে, এই যে আজকে 3 তারিখ, এই জন্য স্মরণ করা হয়েছে, প্রতি মাসের 3 তারিখ করে মাদ্রাসায় আসবেন, বেতন দিবেন। 1 মাস কি পড়লো হুজুর, আমার সন্তান 1 মাস কি পড়ছে হিসাবটা নিয়ে যাবেন। পারবেন না আপনারা? আপনাদের ভালোর জন্য বলতেছি বাবা, আপনাদের ভবিষ্যৎগুলো নষ্ট করেন না। আলোচনা আমার একটা বিষয় শেষ। আবার বলছি, 1 মাস আমার সন্তান কতটুকু পড়ছে, 1 মাসের প্রতি মাসে 3 তারিখ করে এসে হিসাব নেবেন। প্রতি মাসে 3 তারিখ করে এসে আপনার সন্তানের পড়ালেখার হিসাব নেবেন এবং আপনার সন্তান 1 মাসে কতদিন উপস্থিত হয়েছে, কতদিন অনুপস্থিত ছিল, এটার হিসাব নেবেন। 2 নাম্বার, ওই যে মাসিক পড়ালেখার হিসাব, এইটাই যে 1 মাসে কতটুকু পড়তে পারলো। 3 নাম্বার, পরীক্ষার রেজাল্ট। যে হুজুর এই যে আমাদের সামনে কিন্তু পরীক্ষা,
আমাদের 13 তারিখ থেকে মাদ্রাসায় পরীক্ষা। এই 13 তারিখে পরীক্ষা, এটা হলো প্রতিষ্ঠানের প্রথম সাময়িক পরীক্ষা। প্রতি বছর 3টা পরীক্ষা হয়, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। এখন যেটা শুরু হবে কি পরীক্ষা আপনারা বলতে পারবেন? প্রথম সাময়িক পরীক্ষা। তাহলে আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এইটাই, আগামীতে অর্থাৎ 13 তারিখে প্রথম সাময়িক পরীক্ষা আছে। পরীক্ষার রেজাল্ট কি হয়েছে আপনারা যারা অভিভাবক আছেন, প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের রেজাল্ট মাদ্রাসা থেকে নিয়ে যাবেন, অথবা প্রধান শিক্ষক বরাবর ফোন দিয়ে রেজাল্টটা শুনে নেবেন। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। না হলে আপনাদের সন্তান আমরা মানুষ করতে পারবো না। মানুষ করতে পারবো মানে ওই যে পড়ে রয়েছে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর এইভাবে বুড়া হয়ে যাবে, হাফেজ হবে কোন সময়? একটা সন্তান হাফেজ হইতে যদি 16 17 বছর 18 বছর যদি লাগে, এই সন্তান মাওলানা হবে কখন? অথবা এই সন্তানকে আপনি যখন জেনারেল লাইনে পড়াবেন, জেনারেল লাইন পড়াবেন কখন? তাহলে 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো পরীক্ষার রেজাল্টের হিসাবটা আপনারা নেবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার বার্ষিক পড়ালেখার হিসাব। হুজুর প্রতিষ্ঠানে দিয়ে গেলাম আমার সন্তানকে, আমার সন্তান 1 বছর হয়ে গেল, 1 বছরে আমার সন্তানের পড়াটা কতটুকু হয়েছে একটু হিসাব দেন। আমরা দিতে বাধ্য, আপনারা তো নেন না, আমরা হিসাব দিতে বাধ্য। আমরা হিসাব দিব না? আপনার সন্তান এখানে থাকতেছে, শুধু খাইতেছে, পড়ালেখা কেমন করলো, এইটার হিসাব আপনারা নেবেন না? এইটার হিসাব নেওয়ার জন্য আপনাদেরকে ডাকছি। প্রতি বছর রমজানের শুরু হওয়ার আগে বার্ষিক পরীক্ষা হয়ে থাকে। ওই বার্ষিক পরীক্ষার সময় এক কথাই শেষ, শবে বরাতে আমাদের বার্ষিক পরীক্ষা হয়ে থাকে। শবে বরাতের দিন প্রতিষ্ঠান ছুটি হয়ে যায়। শবে বরাতের সময় আপনারা পরীক্ষার হিসাব নিতে আসবেন যে 1 বছরে আমার সন্তান কতটুকু পড়ছে। হুজুর আমার কাছে হিসাব দেন। যদি দেখেন আপনার সন্তান 1 বছর পড়া এত হওয়া দরকার, কত ওস্তাদের ধারণা, আমাদের যেটা টার্গেট, প্রতিটা সন্তান 1 বছরে সর্বনিম্ন 10 পারা পড়বে। কথা বুঝতেছেন? সর্বনিম্ন 10 পারা। 1 বছরে যদি 10 পারা পড়ে, দেখেন একটা সন্তান হাফেজ হইতে স্বাভাবিকভাবে কয় বছর লাগবে বলেন? আপনাদের কাছ থেকে জবাব চাই। 3 বছর লাগবে। তাহলে একটা সন্তান স্বাভাবিকভাবে হাফেজ হইতে 3 বছর সময় লাগবে। স্বাভাবিকভাবে যাদের মেধা ভালো আছে তারা আরো পর আগাইতে পারবে, 2 বছর হেফজ শেষ করবে, কেউ 1.5 বছরে শেষ করবে। একটা সন্তান যদি 3 বছর হাফেজ হয়, তাহলে আপনার সন্তানকে পরবর্তীতে যে পড়াগুলো আছে মাওলানা লাইনে, কিতাব লাইনে পড়াইতে পারবেন, না হলে জেনারেল লাইনে দিতে চাইলে জেনারেল লাইনে পড়াইতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। তাহলে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, বার্ষিক পড়ার হিসাবটা আপনারা নিবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার বন্ধের দিনগুলো বাড়িতে কিভাবে কাটায়। এবছর মানে আমাদের এই সামনে পরীক্ষার পর থেকে আমরা হিসাবটা চালু করছি। আপনারা তদারকি করবেন, আপনাদের কাছ থেকে আমরা হিসাব নিব। যদি আপনারা হিসাব দিতে না পারেন, আপনারা যদি আবার অসচেতন থাকেন, আপনার সন্তানকে আমরা এখানে রাখবো না। আবার বুঝেন, আমরা প্রতিষ্ঠানের পড়ালেখার মান উন্নয়ন চাই, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চাই। আপনারা এটা চান না? আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা সিস্টেম চালু করছি যে কি, মাদ্রাসা যখন বন্ধ হয়, বন্ধের দিনগুলোতে বাড়িতে কি করে, আপনাদের কাছে আমরা এটা হিসাব নেব এবং কি করবে আমরা এটা প্রত্যেকের কাছে খাতা দিব। আশা করি বুঝাইতে পারছি। আমরা খাতা দিব বন্ধের দিনগুলোতে, ও সকালে কি করবে, দুপুরে কি করবে, কোন সময় কোথায় যাবে, কি করবে, সবগুলো আমরা সাজাই দিয়ে রাখবো। ও ওই নিয়মগুলো পালন করে কিনা আপনারা তদারকি করবেন। যদি দেখেন আপনার সন্তান এই নিয়মগুলো মানে নাই, আমাদেরকে এসে জানাবেন। যখন মাদ্রাসা খোলে আপনার সন্তানকে নিয়ে আসবেন, আসার পরে বলবেন আপনি যে আমলনামা দিয়েছিলেন ওস্তাদজি, আপনার এই আমলনামাগুলো আমার সন্তান ঠিক মতো পালন করতে পারে নাই, অথবা কিছু কিছু করতে পারছে, অথবা আগে কিছুই করতো না, এখন আলহামদুলিল্লাহ ভালো করছে। আপনাদের কাছ থেকে এটা চাই। পারবেন না আপনারা? 6 নাম্বার বিষয়, মাদ্রাসা যখন খুলবে, খোলার দিন এবার থেকে আমরা শুরু করতেছি। এই সামনে প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে মাদ্রাসা খোলার দিন কোনো ধরনের অজুহাত চলবে না। মাদ্রাসা যেই দিন খুলবে বাধ্যতামূলক ওই দিন আপনার সন্তানকে প্রতিষ্ঠানে উপস্থিত করতে হবে। আমাদের অবস্থায় এমন হয়ে গেছে, আমার সন্তান মাদ্রাসা থেকে আসছে, বন্ধু দিছে, আমি জানি না। এরকম আছেন না আপনারা? আমি জানি না আমার সন্তানের মাদ্রাসা যে বন্ধ হলো, কয়দিন বন্ধ, অনেকে আমরা জানি না। তাহলে অবশ্যই আপনাদের এটা জানা দরকার। কিভাবে জানবেন? ওস্তাদের কাছ থেকে ফোন করে শুনে নেবেন, অথবা আপনাদের সন্তানের কাছেই শুনে নেবেন যে মাদ্রাসা কয় দিনের বন্ধ দিছে, কত দিনের প্রতিষ্ঠান বন্ধ, কোন দিন প্রতিষ্ঠান খোলা, এটা জেনে নেবেন। জেনে নিয়ে যেই দিন প্রতিষ্ঠান খোলা ওই দিন পাঠাবেন।
এমনও এখানে ছাত্রর অভিভাবক আছে, মাদ্রাসা খুলছে 3 দিন পার হয়ে গেছে, তারপরে ফোন দিয়ে বলে হুজুর মাদ্রাসা খোলা কবে। প্রতিটা ছাত্র এর মেধা কেমন, পরে কেমন, কি অবস্থা, সবগুলো আমরা মন্তব্যের ঘরের মধ্যে আমরা লিখে রাখছি। আপনারা যে কোনো সময় আসবেন, পরামর্শ নেবেন, হুজুর আমার সন্তানদের কি অবস্থা, পরে কি, পরে না, নাকি ঘুমায়, নাকি শুধু খায়, কি করে নিবেন, আমরা মন্তব্যের ঘর থেকে দেখাবো আপনার সন্তান কি করে। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে মাদ্রাসা খোলার দিন বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। যদি উপস্থিত না হয়, মাদ্রাসা খোলার দিন আমরা 200 টাকা জরিমানা নির্ধারণ করে রাখছি। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেলে তারপর যদি প্রতিষ্ঠানে আসতে চায়, আমরা ভর্তি বাতিল করে দিব। আবারও বুঝেন, 3 দিন যদি অনুপস্থিত থাকে, আসতে না পারে, তাহলে আমরা প্রতিষ্ঠান থেকে ভর্তি বাতিল করে দিব। যদি আবার এখানে রাখতেই হয়, আবার নতুন করে ভর্তি করে রাখতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? এতে করে আপনাদেরই ভালো হবে বাবা, আমাদের ভালো হবে না, আপনার সন্তানই ভালো হবে এখানে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি একবারে কোনো ধরনের দুর্ঘটনা হয়ে থাকে, ইমার্জেন্সি কোনো একটা সমস্যা থাকে না, সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বরাবর আপনার অবগত করবেন, করে ছুটি নেবেন। ছুটি ছাড়া কোনো সন্তানকে বাড়িতে রাখবেন না। 7 নাম্বার, অভিভাবক অসচেতন। কি অসচেতন? অসচেতন হলো এইটাই যে আমার সন্তান যে মাদ্রাসায় গিয়ে 1 মাস থাকলো, কি পড়লো, আমার সন্তান মাদ্রাসায় আছে, আমি তো সপ্তাহে 1 দিন খবর নেই না আমার সন্তান ভালো আছে কিনা। প্রতিষ্ঠানের জন্য আমরা নতুন একটা নাম্বার দিয়ে রাখছি, প্রতিষ্ঠানের জন্য আপনারা এই নাম্বারটা নিয়ে যাবেন। আপনারা আসরের পর থেকে মাগরিব, রাত 9টার পর থেকে 10টা, এই সময়ের ভিতরে ফোন দিবেন, দিয়ে আপনার সন্তানের সাথে আলাপ আলোচনা করবেন। 1 দ্বিতীয় নাম্বার, তা হলো উস্তাদদের নাম্বার নিয়ে যাবেন। আমার সন্তান কোন উস্তাদের কাছে পড়ে, আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আমার কাছে সব তথ্য নেবেন এমন নয়। আমার সন্তান কোন উস্তাদের কাছে পড়ে, এই উস্তাদের কাছে, এই উস্তাদের কাছে, ওই উস্তাদের কাছে। আমি তো আপনার সন্তানের ভবিষ্যৎগুলো জানতে পারি উস্তাদের মাধ্যমে। আমি তো জানতে পারি 1 সপ্তাহ পর, কারণ 1 সপ্তাহ কি পড়লো সাপ্তাহিক ভাবে আমি পড়ার হিসাবটা নিয়ে থাকি, কত দূর পড়া আগাইছে, কি পড়লো, কি অবস্থা। তাহলে আপনার সন্তান যে ওস্তাদের কাছে পড়ে, ওই ওস্তাদের সাথে সুসম্পর্ক রাখবেন যে হুজুর আমার সন্তানের কি অবস্থা, পারে কি পারে না, কত দূর পারে, নাকি পারে কিন্তু ভুলে যায় নাকি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা খোঁজ খবর নেবেন। এটা হলো অভিভাবক অসচেতন। 8 নাম্বার, আপনার সন্তান বাড়িতে গেলে মোবাইল ফোনে আসক্ত কিনা। সন্তান ধ্বংস হওয়ার জন্য একটাই যথেষ্ট, নাম মোবাইল। আমি জানি আপনাদের যে সন্তানগুলো এখানে আছে, আশা করি 100 ভাগের ভিতরে 99 ভাগ মোবাইলে আসক্ত। মিথ্যা বললাম? এই আসক্ত হওয়ার পিছনে সর্বোচ্চ প্রথম আগে দায়ী আপনারা, আমি আপনাদের দায়ী করব। সর্বপ্রথম দায়ী হলেন আপনারা। কেন? আপনাদের যে এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, সন্তানের হাতে আপনারা মোবাইল দেন, সন্তানের হাতে মোবাইল দিয়ে আপনারা খানা খাওয়ান, এই অভ্যাস আছে নাই আপনাদের? এটা এই বদভ্যাস আছে। বাচ্চার হাতে ফোন না দিলে বাচ্চা খায় না। কেন? এই অভ্যাস আপনি কেন তৈরি করতেছেন? আপনার সন্তানকে তো আপনি নষ্ট করতেছেন। সন্তানের হাতে মোবাইল দিয়ে আপনি খানা খাওয়াবেন, সন্তানের কান্না থামানোর জন্য মোবাইল দিবেন, মোবাইল সন্তানের হাতে যাবে কেন? এই মোবাইল তো তার সারা জীবন এবং আগামী জীবনের ভবিষ্যৎ নষ্ট করতেছে। আশা করি আমার কথাগুলো বুঝতেছেন। কোনো সময় সন্তানের হাতে মোবাইল দিবেন না। তবে হ্যাঁ, যদি কোনো সময় দিতে হয় সামান্য কিছু সময়ের জন্য, যেহেতু মোবাইলের যুগ আসছে, বাবা ফোন চালায়, মাও ফোন চালায়, বাবা ফোন নিয়ে ব্যস্ত, মাও ফোন নিয়ে ব্যস্ত, মাঝখানে সন্তান কি করবে? অবস্থা আমাদের এরকম হয়ে গেছে। বাড়িতে বাবারও ফোন, মার ফোন, মা অ্যান্ড্রয়েড চালাইতেছে, বাবা অ্যান্ড্রয়েড চালায়, সন্তান বসে বসে কি করবে? বাবা মার দেখেই তো সন্তান শিখতেছে এগুলো। তাহলে বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আমাদের সন্তান দিওকে কোনো সময় মোবাইলের প্রতি আসক্ত করব না ইনশাআল্লাহ। পারবেন আপনারা? যদি দেখেন আপনার সন্তানকে বলার পরেও আপনার সন্তান মানে না, মোবাইলে আসক্ত বেশি, চিকন করে সুন্দর করে আমাদের একটা নলেজ দিবেন, ওস্তাদ জি আমার সন্তান তো মোবাইলে আসক্ত, ও মোবাইল ছাড়া বাড়িতে আসলে কিছু বোঝে না, তাহলে আমরা চেষ্টা করব ওইটার ঔষধটা ব্যবহার করার জন্য। রোগ হলে রোগের তো ট্রিটমেন্ট দিতে হবে না? তাহলে আপনার সন্তানের যে রোগ, যে বাড়িতে গেলে ফোন চালায়, বাড়িতে গেলে নামাজ পড়ে না, বাড়িতে গেলে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না,
বাড়িতে গেলে খারাপ ছেলেদের সাথে চলাফেরা করে, বাড়িতে গেলে খারাপ ছেলের সাথে অন্য জায়গায় বেড়াইতে যায়, রাত বিরাতে ঘোরাফেরা করে। এই যে এই রোগগুলো আপনি যখন সারাইতে পারতেছেন না, আপনি এই রোগগুলো ভালো করতে পারতেছেন না, আমরা তো এখানে আছি, আমাদেরকে অবগত করেন, চিকন করে একটু জানাই দেন আমার সন্তানের এই সমস্যা, বাড়িতে গেলে তো এই কাজগুলো করে। আমরা চেষ্টা করব ওই রোগগুলো সেরে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। পারবেন না আপনারা? 9 নাম্বার, মাসিক বেতন পরিশোধ। আপনার সন্তান এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে। একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে গেলে আমাদের মাদ্রাসার কমিটিবৃন্দ, আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ তারা হিসাব করছে একটা করে ছাত্রদের পিছনে কত টাকা করে খরচ হয়। আমাদের হিসাব হয়েছে 2755 টাকা। একটা করে ছাত্রদের পিছনে আমাদের মাসিক খরচ হয় 2755 টাকা, তার মানে 2755 টাকা। আপনারা বুঝতেছেন? প্রতিটা ছাত্রদের পিছনে আমাদের যে ব্যয়গুলো হয়, ব্যয়গুলো সব ভাগ করে দিয়েছি আমরা। ছাত্রদের মাথা পিস ভাগ করে দিয়ে আমাদের খরচ আসছে কত টাকা বলেন আপনারা? 2755 টাকা। 2755 টাকা করে একটা করে ছাত্রদের পিছনে খরচ। কি খরচ? প্রতিদিন প্রত্যেক মাস বিদ্যুৎ বিল আসতেছে। আপনারা বসে রয়েছেন, বিদ্যুৎ বিল খরচ হইতেছে, এটা কে দিবে? আপনার সন্তান 3 বেলা এখানে খাওয়া দাওয়া করতেছে, এটা বহন করবে কি? 3 বেলা কে খরচ দিবে? আপনার সন্তান এখানে পড়ালেখা করে যে ওস্তাদের কাছে, ওস্তাদদের তো একটা নির্ধারিত হাদিয়া আছে, বেতন আছে, এটা কে দিবে? এই মাদ্রাসায় পড়ালেখা করে এখানে রান্না করতে হয়, রান্নার যে বাজারগুলো করতে হয়, বাজারের টাকাটা কে দিবে? একটাবার আমরা তো এটা চিন্তা করি না। আমার সন্তান এখানে থাকে, বাজার করতে হয়, খাওয়া দাওয়া করে, রান্না করতে হয়, এখানে লাকড়ির প্রয়োজন হয়, এগুলো কোথা থেকে আসে? এতগুলো করে টাকা করে খরচ হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান যে সুন্দরভাবে চালাইতেছেন আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ, আলহামদুলিল্লাহ তাদের কোনো দাবি নাই। তাদের একটাই আশা, এই যে তারা আজকে শুনতেছে এগুলো, তাদের একটাই আশা, তারা বলেন যে 2750 কোনো 4000 5000 টাকা খরচ হোক, আমরা পড়ালেখা চাই, আমরা শিক্ষক পড়ালেখা চাই। আপনারা কি চান বলেন? পড়ালেখা চান? যদি আপনারা পড়ালেখা চান, আমি যে 10টা বিষয় বলতেছি আপনারা 10টা বিষয় ফলো করবেন, মানবেন এবং এই 10টা বিষয় সচেতন থাকবেন ইনশাআল্লাহ। তাহলে মাসিক যে বেতনটা নির্ধারণ করা আছে সামান্য পরিমাণ, মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার কথা হলো যে আমরা অভিভাবকদের কাছ থেকে যা পাবো, যতটুকু পাবো, আর বাকিটা আমরা দিব। এই প্রতিষ্ঠানে বাহির থেকে টাকা পয়সা আসে না বাবা। আবারও শোনে, অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের এই প্রতিষ্ঠান যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কালেকশন করতে হয়, এরকম প্রতিষ্ঠান আছে না? সিজনে মহল্লায় গিয়ে কালেকশন করে, চাউল কালেকশন, ধান কালেকশন, চামড়া কালেকশন, মাহফিলের কালেকশন, কত ধরনের কালেকশন হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান কালেকশন থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সন্তানের একদিনের জন্য আমরা পড়ালেখার ক্ষতি করি না। আপনার সন্তান যেই কয়দিন এখানে রাখবেন প্রতিদিনের হিসাব নেবেন। আমরা আপনার সন্তান দিওকে একদিনের জন্য কোথাও কালেকশনে পাঠাই না, যে পড়ালেখার জন্য ক্ষতি না হয়। কর্তৃপক্ষর কথা যে সন্তান এখানে পড়ালেখা করবে, ছাত্র পড়ালেখা করবে, তাদের পক্ষ থেকে যতটুকু আমরা হেল্প পাবো বাকিটা হেল্প আমরাই করবো ইনশাআল্লাহ। এবং মহল্লাবাসী এবং কিছু প্রতিষ্ঠানের খায়ের খা লোক আছে, তারা সহযোগিতা করে থাকেন আলহামদুলিল্লাহ। 10 নাম্বার, আমার আলোচনা শেষ বাবা। আমি বলছিলাম না 10টা বিষয়ের কথা বলবো। তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে একজনকে দাঁড়ায় প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। 10 নাম্বার, আলোচনা শেষ। ওস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে, আমরা যতটুকু পারি সন্তানদেরকে ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, পরামর্শ দিয়ে পড়ানোর চেষ্টা করি। আমি আবারও বলতেছি, আপনাদের সন্তানদেরকে পরামর্শ দিয়ে, নসিহত দিয়ে, কাছে নিয়ে ভালো করে আমরা পরামর্শ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তারপরেও কোনো সময় যদি ওরা না মানে, সেক্ষেত্রে অনেক সময় ওস্তাদগণ হয়তো হাত দিয়ে কোনো সময় শাসন করছে, হয়তো কোনো সময় বেদ দিয়ে হয়তো শাসন করে ফেলছে, অথবা কোনো সময় শাসন যতটুকু করার প্রয়োজন ছিল সেখান থেকে একটু বেশি হয়েছে, এরকম হয় না? তো সেখান থেকে একটু বেশি হয়ে গেছে, তাহলে কি করবেন সেক্ষেত্রে? তো সঙ্গে সঙ্গে মাদ্রাসার প্রিন্সিপাল বরাবর, মুহতামিম বরাবর আপনি এসে অবগত করবেন যে ওস্তাদজি আমার সন্তানকে এভাবে শাসন করছে, বা এত বড় এভাবে শাসন করার কি প্রয়োজন ছিল, বা একটা পরামর্শের ব্যাপার আছে না। তার মানে এই নয় যে আপনার সন্তানকে আপনি রাগ করে নিয়ে চলে যাবেন। তো ওর মানুষ করবেন কিভাবে? ওস্তাদের হয়তো হতেই পারে কোনো একটা ভুল হয়ে গেছে,
আবার হতেই পারে উস্তাদের ভুল হয় নাই, একটু মৃদু শাসন করছে, সন্তান পড়ালেখা করবে না, না করার জন্য বাড়িতে গিয়ে অজুহাত পেশ করতেছে যে আমি এখানে পড়বো না, খালি ওস্তাদ মারে। এরকম আছে না, বলবে। তাহলে আপনাদের দরকার প্রধান শিক্ষক বরাবর অবগত করা যে ওস্তাদ জি আমার সন্তান কোন ওস্তাদে যেন মারছে, এটা কি হয়েছে, এ বিষয়ে একটু অবগত করলেন, খোলাসা করে নিলেন, উভয়ের মধ্যে একটা মীমাংসা করে নিলেন। আলহামদুলিল্লাহ, আপনার সন্তানের প্রতি ওই ওস্তাদের আরো একটা ভালোবাসা মহব্বত হবে। আর যদি আপনি রাগ করে এসে ওই ওস্তাদের উপরে রাগ করেন, হ্যাঁ আপনি আমার সন্তানকে মারলেন কেন, আমার সন্তানকে মারার অধিকার কে দিয়েছে, পারমিশন কে দিয়েছে, আপনি যদি আরো বকাবকি করেন, ওই ওস্তাদের ওই সন্তানের প্রতি ভালোবাসা থাকবে? তাহলে তো আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতেছেন। আমি প্রধান শিক্ষক, আমার শিক্ষকদের যতই বুঝাই না কেন, যা হয়েছে ওই ছেলেটাকে পড়ান, ওই ছাত্রকে পড়ান, কিন্তু ভিতরে যে একটা কষ্ট পাইছে, কি এই ছাত্রের অভিভাবক বাবা অথবা মা আমার সাথে দুর্ব্যবহার করছে, ওই যে ভিতরে কষ্টটা আছে, কিন্তু অন্তর থেকে তো তাকে ওই রকম আগের মতো ভালোবাসাটা আসবে না। আশা করি বুঝাইতে পারছি। তাহলে কি করা? কোন ওস্তাদ শাসন করছে, প্রধান শিক্ষকের সাথে বসে ওই ওস্তাদকে সামনে নিয়ে খোলাসা করে নেওয়া যে ওস্তাদ জি যা হয়েছে হয়েছে, আর যেন এরকম না হয়, ইনশাআল্লাহ একটু বুঝাই দিয়ে আমার সন্তানটাকে পড়ানোর চেষ্টা করেন। ওস্তাদ জি হুজুর আমার সন্তানকে একটু বুঝাই দেন, ও বুঝে না, আমার সন্তান একটু এইরকম ধরনের, একটু এইভাবে একটু বুঝাই দিলে ও বুঝবে। আপনি একটা মত দিয়ে গেলেন, ওস্তাদ আরো খুশি হবে। আমি ভুল বললাম? ওস্তাদ আরো খুশি হবে। তাহলে ইনশাআল্লাহ এই কাজটা করবেন তো আপনারা। কাজ হলো ওস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের এই কয়টা কথার উপরে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আমি আবারও 10টা বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতেছি, আমরা সবাই শুনে নেই। আজকে অভিভাবক সমাবেশ মত বিনিময়ে আমার আলোচনার বিষয় হলো 10টি। 1 নাম্বার মাসিক উপস্থিতি, 2 নাম্বার মাসিক পড়ালেখার হিসাব, 3 নাম্বার পরীক্ষার রেজাল্ট, 4 নাম্বার বার্ষিক পড়ালেখার হিসাব, 5 নাম্বার বন্ধের দিনগুলো বাড়িতে কিভাবে কাটায়, 6 নাম্বার মাদ্রাসা খোলার দিন উপস্থিতি, 7 নাম্বার অভিভাবক অসচেতন, 8 নাম্বার ছাত্র মোবাইলে আসক্ত কিনা, 9 নাম্বার মাসিক বেতন পরিশোধ করেন কিনা, 10 নাম্বার অভিভাবক ওস্তাদ সুসম্পর্ক রাখছেন কিনা। এই কথাগুলো যা বললাম প্রতিটা অভিভাবকের জন্য এটা বাধ্যতামূলক জরুরি। যদি আপনারা সচেতন থাকেন, আপনাদের সন্তানদেরকে 3 বছর 2.5 বছরের ভিতরে হাফেজ বানাইতে পারবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে বলি আমিন।